নমস্কার, আমি সৌরভ। প্রায় এক মাস পরেই আবার ভিডিও বা অডিও বলতে পারো যে তোমাদের সামনে নিয়ে এসেছি বা করছি। মাঝখানে একটা মাস ঠিকমতো কন্টেন্ট নিয়ে ঠিকমতো বসা হচ্ছিল না, টাইমও ঠিকমতো পাচ্ছিলাম না। তাই আমি অনেক ভাবনা চিন্তা করে একটা নতুন বা ভিন্ন স্বাদের কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে এসেছি, বা স্টোরিও বলতে পারো। এই সিরিজটার আমি নাম দিয়েছি সোজা লোকের গপ্প। তাহলে এই সিরিজটাই আমি কি বলবো, এখানে আমি প্রতিনিয়ত বিভিন্ন আমি এখন একটা নতুন জিনিস শুরু করেছি 2024-এ, যে বিভিন্ন বুক পড়া বা বিভিন্ন বই পড়ছি। সেই বইগুলো যখন পড়ছি, বই থেকে কিছু না কিছু জিনিস পাচ্ছি, সেগুলোকে নিজের ভাষায় করে চেষ্টা করবো এই অডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আমি অনেক ধরনের বই পড়ছি, সেটা সেলফ হেল্প রিলেটেড হোক বা স্পিরিচুয়াল রিলেটেড হোক, সেটাকে চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছে দেওয়ার এই স্টোরির মাধ্যমে বা এই গল্পের মাধ্যমে। প্রত্যেক সপ্তাহে ঠিক শুক্রবার রাত 8টায় আমার এই যে মনোলগ টাইপের, যেটা বলতে পারো এটা ওয়ান টাইপ অফ মনোলগ, সেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। কারণ বিভিন্ন ক্ষেত্রে যে আমি স্টোরি রিলেটেড দেখেছি যে অনেক ক্ষেত্রে হয়তো আমরা পড়ে সময় করে উঠতে পারি না, ঠিকমতো বই পড়ার সময় পাই না। এই প্রচেষ্টাটা আমি ছোট করে করছি। এটা একটু মনোলগ, তাই জন্য উইদাউট এনি ফিল্টার কথা হবে, যে কথা বলতে বলতে আমি ভাবতেও পারি, সেই জন্য পজও মাঝখানে হতে পারে। আজকের যে আমি ছোট গপ্পটা তোমাদের সাথে আলোচনা করব, সেটার নাম আমি এই স্টোরিগুলো বা এই হেডলাইনগুলো, টাইটেলগুলো একটু ভিন্ন স্বাদের নাম দিয়েছি। এটার নাম হচ্ছে ভাল লাগে না। তাহলে আসল জিনিসটার মধ্যে কি আছে তা সেটা আসার আগে বলে দিই, আমি এই স্টোরিটা বা এই গপ্পটা কোথা থেকে পড়েছি পুরো জিনিসটা। হয়তো অনেকেই জানবে যে 10 মিনিট স্কুল বলে বাংলাদেশের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যে পড়ায়। তার যে প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, তার একটা বই আছে ভাল লাগে না। সেখান থেকে আমি জিনিসটা কিছুটা নিয়েছি, আর সেটাকে নিজের মতো করে স্টোরির আকারে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তাহলে ভাল লাগে না কথাটা যদি প্রথমেই আসি, আমার জিনিসটা খুবই ভালো লেগেছে যে এত সুন্দর হেডলাইন বা টাইটেল দিয়ে এত সুন্দর বলেছে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমরা অনেক সময় নিজেরাই বুঝি না আমরা অ্যাকচুয়ালি কি চাই বা চাইটা কি। তাই কোনো কিছু পেলেও আমরা বুঝতে পারি না সেটা কি আমরা আদেও চেয়েছি না চাইনি। তখন মনে হয় ধুর, এটা তো আমি চাইনি। তখন একটা বিতৃষ্ণা আসে বা বিতৃষ্ণা লাগে, কেবলই মনে হতে থাকে ধুরা ভাল লাগে না, কিচ্ছু মন মতো হয় না, কিছু করতেই আর ইচ্ছা লাগে না, ভালো লাগে না কিছু করতে, এটা মনে হয়। তা করবেই বা কেন? নিজেকে আগে জিজ্ঞেস করে দেখো তো, তুমি নিজে কি চাও বা নিজে কি জানো? তুমি কি করতে চাও, কি পেতে চাও বা কি অর্জন করতে চাও? যতদিন এটা বের করতে না পারছো, ততদিন ভালো লাগার কোনো সম্ভাবনাই কিন্তু নেই। তো উপায় কি আছে এখন? উপায় একটা, উপায় অনেক সহজও বটে। আগে খুঁজে বের করো তোমার ভাল লাগার জিনিসগুলো আসলে কি কি। তারপর সেটাকে একটা ছকের মাধ্যমে সেটাকে উপস্থাপন করো। কিভাবে, একটু ছকটা বলে দিই। দেখো, এখানে ছকটা আজকের দিনে তোমরা ডিজিটালি সব কিছু ব্যবহার করছো, আবার খাতা পেনেও তোমরা লিখতে পারো, এখানে আমি কোনো বাধ্যবাধকতা রাখিনি। তার জন্য তোমরা 3টে ভাগের টেবিল তৈরি করো। একটা কাজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তোমার কি ভালো লাগে, অবসর সময় তোমার কি ভালো লাগে, সবাই মিলে কি করতে ভালো লাগে, সেরকম 3টে ছক বা টেবিল করলে সেগুলো তুমি লেখো। যেমন কাজের ক্ষেত্রে কি ভালো লাগে, যেমন আমি আইটিতে আছি, আমার ডেটা অ্যানালাইজ করতে খুব ভালো লাগে। অবসর সময় কি হয়, কাজের টুকানি সময় পেলেই আমার খেলাধুলা করতে ভালো লাগে, যেমন আমি ফুটবল খেলতে খুব ভালোবাসি। আর বিভিন্ন ক্ষেত্রে আমার সবাই মিলে আড্ডা দিতে খুব ভালো লাগে। এরকমভাবে কাজের ক্ষেত্রে যদি বলি, আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, কন্টেন্ট ক্রিয়েট করতে খুব ভালো লাগে। এরকমভাবে তোমরাও কিন্তু জিনিসটাকে তৈরি করতে পারো। ভাল লাগে না অনুভূতিটাকে কোনোভাবেই আর তোমার ভেতর থাকতে দেওয়া চলবে না। তাই যখনই এই অনুভূতি তোমার ওপর ভর করবে, তখনই
একটা ভালো লাগার জিনিস তৈরি করবে তুমি। কিভাবে? যেটা তোমাকে এক্ষুনি বললাম ছকের মাধ্যমে, সেটাতেও কাজ হচ্ছে না, চিন্তা নেই, আরেকটা নতুন জিনিস বলি। তখন অন্যভাবে একটা জিনিস ট্রাই করবে। জীবন কিন্তু ছোটোখাটো নয়, বরং বড় কিছু লক্ষ্যকে নির্ধারণ করো। চলো আগের বারের মতো এবার আরেকটা কাজ করে ফেলি। ভাল লাগে নাটাকে দূর করতে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা এঁকে ফেলি বা ছক কষে ফেলি। এই বছর কি কি করতে চাও একটা দিকে লিখলাম, আগামী 3 বছরে কি করতে চাও একটা টেবিলে লিখলাম, আর একটা টেবিলে লিখলাম আগামী 5 বছরে কি কি করতে চাও। এই যে 3টে টেবিল বানালাম, তাতে যখন তুমি লিখতে শুরু করবে তখন দেখবে তোমার লক্ষ্যটা অনেক বড় হয়ে গেছে, অনেকটা বিরাট বড় হয়ে গেছে, দাঁড়িয়ে আছে লক্ষ্যটা, যেটাকে তোমাকে 3 বছরের মধ্যে পূরণ করতে হবে বা 5 বছরের মধ্যে পূরণ করতে হবে বা এই বছরের মধ্যেই করতে হবে। এটা যখনই লিখতে শুরু করবে তখনই দেখবে তোমার থট প্রসেস বা চিন্তা ভাবনা বদলাতে শুরু করেছে। তাহলে এই বছর তুমি কি করতে চাও? যেমন এই বছর আমি একটা রেজলিউশন নিয়েছি বলতে পারো 300টা ভিডিও করব। খুবই কম হয়েছে এখনো, কিন্তু করব, 300টা ভিডিও করব। শর্ট ভিডিও আর লং ভিডিও, অডিও সব কিছু নিয়ে 300টা করব। আগামী 3 বছরে কি করতে চাও? আগামী 3 বছরে 1000টা ভিডিও করতে চাই বা তার থেকেও বেশি। তোমাদের হয়তো অন্য জিনিস হতে পারে বা অন্য লক্ষ্য হতে পারে, সেটাকে নোট ডাউন করো, সেটাকে লেখো। তাহলে কিন্তু দেখবে অনেকটা ফিল্টার ওয়াইজ কাজটা হচ্ছে আর তোমরা অনেকটা কিছু বুঝে গেছো বা অনেকটা দূরে গিয়ে গেছো। এই পরিকল্পনাগুলো তোমার মাথার ভেতর একদম গেঁথে ফেলো, আর যখনই ভাল লাগে না, অনুভূতির শিকার হবে, তখনই সেটা ঝেড়ে ফেলে দাও। আর ঝেড়ে ফেলে দিয়ে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো তৈরি করেছো বা লিখেছো সেটার বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ো। আরেকটা জিনিস বলি, এটা একটা নতুন ওয়েবসাইট আমি পেলাম। ওয়েবসাইটটার নাম হচ্ছে www.futureme.org FUTUREME.org। এটাতে গিয়ে কি হয়? এটাতে গিয়ে তুমি নিজেকে নিজে চিঠি লিখতে পারো। সেটা কিভাবে? আবার সেটা নিজেকে এমনভাবে চিঠি পাঠাবো যে চিঠিটা 1 বছর পরেই ডেলিভার হবে বা 3 বছর পরে ডেলিভার হবে বা 5 বছর পরে ডেলিভার হবে, বা আমি নিজের মতো কাস্টমাইজ টাইম দিতে পারি। মানে ওই পার্টিকুলার 1 বছর পরেই ডেলিভার হবে, আর তার মধ্যে কিছু নিজস্ব কিছু নোট লিখতে পারো বা তোমার লক্ষ্যকে লিখতে পারো, যেটা 1 বছর পরে তোমার কাছে মেলটা আসবে। হয়তো আমরা অনেকেই ভাবি যে এটা কি জিনিস, কিন্তু এই জিনিসটা আমি ট্রাই করে দেখেছি যে futureme.org এটা খুব একটা লক্ষ্যকে পূরণ করার জন্য একটা হেল্প করে, আর খুবই ভালো একটা জিনিস, যেটা আমি নিজে থেকে একবার ট্রাই করেছি। তোমরা একবার চেষ্টা করতে পারো। ওয়েবসাইটটার নাম মনে থাকবে তো? futureme.org। না মনে থাকলে একবার পজ করে বা একবার আগে নিয়ে গিয়ে শুনে নিও। ওয়েবসাইটটা একবার কাজের জিনিস, কিন্তু ট্রাই করো। এই ভাল লাগে নার মধ্যে একটা খুব জিনিস আছে যেটা আমরা দেখেছি যে সবাই বলে দূর ভাল লাগছে না, বা আমরা যেটা বলি ভাল লাগে না। সেটা কি কারণে? কাজের চাপে ভাল লাগে না। যদি এটার হেডিং হয় তাহলে আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, আর সেটা হলো আমরা আসলে কাজের চাপে ভেঙে পড়ি না বা ডিমোটিভেট হই না, কিন্তু কখনো, বরং ডিমোটিভেট হই এই কারণের জন্য কাজের চাপটা সামলানোর উপায়ই আমরা জানি না। কিভাবে সেটা সামলাবো সেটা আমরা জানি না। সেটা যদি জেনে নিই তাহলে ভাল লাগার কারণটা কিন্তু আমরা পেয়ে যাব। কাজের চাপে যে ডিমোটিভেট হচ্ছি, সেক্ষেত্রে আমরা মানতেই নারাজ যে কাজের চাপে আমরা ডিমোটিভেট হচ্ছি। কাজটি করার ভিন্ন কোনো উপায় থাকতে পারে। এ কারণে তাদের সাহায্য করা আসলেই খুব কঠিন। আমি যেভাবে কাজের চাপকে বা আমার যে বিভিন্ন কাজ আছে সেগুলোকে সামলাই কিভাবে, তার একটা ছোট্ট রূপরেখা তোমাদের সামনে আমি উপস্থাপন করি, হয়তো তোমাদেরও কাজে লাগতে পারে। তাহলে নাম্বার 1, আমি বই পড়ার চেষ্টা করছি, যে নতুন একটা হ্যাবিট। তোমাদেরকে বললাম যে বই পড়ছি। বই পড়ার ফলে কী হয়, নতুন নলেজকে আমি অ্যাকোয়ার করতে পারছি, নলেজকে গেইন করতে পারছি, তার ফলে কিন্তু তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে পারছি। আর মেডিটেশন করি। মেডিটেশন করার ফলে কি, মাইন্ডকে কাম করতে সাহায্য করেছি, নিজেকে কন্ট্রোল করতে সাহায্য করেছি। যে কোনো জিনিসের ফোকাসড বা কোনো কিছুর ওপর প্রপারলি কাজ করতে গেলে একাগ্রতা দিয়ে কাজ করার ক্ষেত্রেও কিন্তু অনেকটা আমি
লাভ পেরেছি এই জিনিসগুলোর মাধ্যমে। তাহলে এখন হয়তো অনেক সময় ওইভাবে বই পড়া হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে, কিন্তু এরকম প্রচুর অ্যাপ আছে যারা সামারি বুক শুনতে হয় বা শুনতেও পাওয়া যায়। কুকু এফএম নাম শুনেছো তো, বা স্পটিফাই তো অবশ্যই তোমরা সবাই নাম শুনেছো। স্পটিফাই, এখানে অনেক অডিও বুকের সামারি পাওয়া যায়। কানে হেডফোনটা লাগিয়ে নাও, ব্যাস ট্রেনে, বাসে, অটোতে, যেখানে ইচ্ছা, গাড়িতে, যেরকমভাবে যাও, আর তোমার অডিও স্টোরি বুকটা তুমি শুনতে থাকছো। তার ফলে কি অটোমেটিক একটা বই বা দুটো বই অটোমেটিক্যালি এক সপ্তাহে তার সামারিটা তুমি বুঝে গেলে। সেখান থেকে কি তোমার নিতে হবে বা কি তোমার বুঝতে হবে, তার মধ্যে কথাটা কি সেটা তুমি বার করে ফেললে। তাহলে এইভাবে যদি অডিও বুকও শুনি তাহলেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। এখানে একটা কথা আসে যে এখানে একটা কথা যদি আমি বলি যে আরেকটা কথাও আছে, যেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমরা কাজকে প্রতিদিন প্ল্যান করি। এটা 2 নম্বর পয়েন্ট, কাজকে প্রতিদিন প্ল্যান করি, বা প্ল্যান করি। যে প্ল্যান করছি কাজের, তার মতো প্রপারলি চেকলিস্ট হয়তো বানাই না। কিন্তু যদি প্রপারলি চেকলিস্ট বানাও না, তাহলে কী হবে, কাজগুলো প্রপার মনে থাকবে যে কীভাবে কাজকে করছো, বা প্রত্যেকটা কাজ একটা কাজ শেষ হচ্ছে ক্রস করে দাও বা সেটাকে কেটে দাও। তাহলে দিনের শেষে তুমি বুঝতে পারবে যে এতগুলো কাজ আমার ছিল, তার মধ্যে এতগুলো কাজ হয়ে গেছে, একটা দুটো বাকি আছে, সেটাকে কালকে আমি কমপ্লিট করে ফেলবো। এরকমভাবে কাজের যদি লিস্ট বানা করে করতে পারো না, অনেকটা হেল্প, তোমরা যে কাজের যে চাপ সেটা দেখবে অনেক অংশে কমে গেছে। আর থার্ড পয়েন্ট, আমরা হয়তো অনেক সময় আমাদের ফোনটা বা মুঠো ফোনটা আমাদের পকেটেই থাকে, যে কোনো জায়গায় ট্রাভেল করি না কেন স্মার্টফোন আমরা প্রত্যেকেই ব্যবহার করি আজকের দিনে দাঁড়িয়ে। সেক্ষেত্রে আমরা যে মুঠো ফোনটা ব্যবহার করছি, আমরা ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করা হয়ে থাকে কাজের ক্ষেত্রে, প্রফেশনাল বা অফিসিয়াল ক্ষেত্রে, বা নিজের পার্সোনাল কাজের ক্ষেত্রে এক্সেল শিট, ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এগুলো ব্যবহার করা হয়ে থাকে। বা গুগলের থেকে গুগল শিট, গুগল ডক, গুগল স্লাইড, এগুলো ব্যবহার করি। আমি আমার ম্যাক্সিমাম এক্সেল শিটকে ট্রান্সফার করে গুগল শিটে চলে গেছি। যাওয়ার কেন উপকারিতা বলি, ফোল্ডার করে আলাদা আলাদা ফাইল বানিয়েছি, তাতে কি হয়, আমি প্রত্যেকটা জিনিসকে যেখানেই যাই না কেন আমার ডিপেন্ডেন্ট থাকে না যে আমাকে ল্যাপটপটা ক্যারি করতে হবে, আমি ফোন থেকেও অ্যাক্সেস করতে পারি। আমি তোমার বলতে পারো অন্য কোনো ডিভাইসে বসলাম, আমার জিমেলটা লগ ইন করলাম, সেখান থেকে আমি ড্রাইভকে অ্যাক্সেস করতে পারি। যেভাবে আমি কাজটাকে কমপ্লিট করতে পারি, কোনো বাধ্যবাধকতা নেই যে এই ডিভাইসে না বসলে বা আমার ল্যাপটপ না পেলে আমি কাজটা করতে পারবো না। হ্যাঁ, কিছু জিনিস ইম্পর্টেন্ট থাকে, কিছু সিকিউরিটি থাকে, কিন্তু কিছু জিনিসকে তুমি অনায়াসে কিন্তু গুগল শিটে বা গুগল ডকে ট্রান্সফার করে কাজটাকে করে ফেলতে পারো। এরপরে যে পয়েন্টটা আসছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা প্রত্যেকে আমাদের ব্যাগে ডায়েরি রাখি, একটা ডায়েরি তো রাখি, কিন্তু আমি বলবো একটু ভুল, 2 ধরনের ডায়েরি করে দিই। আমি 2টো ডায়েরি রাখি। 2টো ডায়েরি কি ডায়েরি, একটা আমার অফিসিয়াল কাজের জন্য আর একটা পার্সোনাল কাজের জন্য। হতেই পারে অফিসের কাজ করছি, কোনো একটা ছোট জিনিস, পার্সোনাল কাজ বা কোনো ভিডিও থট প্রসেস বা কোনো ভিডিওর আইডিয়া মাথায় চলে এলো, বা প্রত্যেক দিনের কাজ, সেগুলোকে আমি আমার পার্সোনাল নোটবুকে লিখে রাখি। সেটা বাড়িতে এসে রাত্রিবেলা সেটা নিয়ে চিন্তাভাবনা করি, সেটা নিয়ে লেখালেখি করি। কিন্তু অফিসের কাজের ডায়েরি আলাদা, সেটার মধ্যে অফিসের প্রত্যেক দিনের টু ডু লিস্ট, তার মধ্যে অফিসের কাজ, অফিসের প্ল্যানিং, পুরো জিনিসটা তার মধ্যে করা হয়। এরমভাবে তোমরা যদি সেগ্রিগেট করো, দেখবে কাজের যে চাপটা না অনেকাংশেই কমে গেছে। তোমরা সেই জিনিসটা মাথা থেকে ঝেড়েই ফেলে দিতে পারবে যে কাজই কোথায় বা চাপ কোথায়, চাপই তো নেই। এই যে ডায়েরির ব্যাপারটা বললাম না, একবার ট্রাই করে দেখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা ডায়েরি না, 2টো ডায়েরিকে ক্যারি করো। পাতলা ডায়েরি নাও, বেশি মোটা রাখার দরকার নেই, তাহলে দেখবে আর ইজি হবে। এইবার লাস্ট চলে এসছি, একদম পুরো ভাল লাগে না যে ব্যাপারটার, পুরো লাস্টে চলে এসছি। পুরো লাস্টে এবার কি বলবো, ভাল লাগে না যে ব্যাপারটা পুরোপুরি দূর করে দেবো, মানে একদম আর রাখবো না, হাতের সামনে রাখবো না, পুরোপুরি দূর করে দেবো। তার জন্য কি করতে হবে, না কোনো ডিজিটাল কপি না, একটা কাগজ পেন নিয়ে বসবো। কাগজটাকে ভাঁজ করেছো, আমার সাথে সাথে করতে হবে কিন্তু। কাগজটাকে ভাঁজ করে একদিকে লেখো সবচেয়ে আনন্দের মুহূর্ত তোমার কী কী ছিল, হেডিং, আর একদিকে সেই আনন্দের মুহূর্তের কারণগুলি কী কী ছিল। এরকম 5টা তোমার আনন্দের মুহূর্ত লেখো, আর সেই 5টা আনন্দের কারণগুলো লেখো। তাহলে তুমি দেখতে পারবে যে তোমার আনন্দ কী ছিল আর আনন্দের কারণ কী ছিল, আর তুমি এখন কেন ভাল লাগছে না বা ভাল লাগে না কেন,
সেই আনন্দের যে জিনিসগুলো ছিল সেগুলো কি ফিরিয়ে আনা সম্ভব? সেগুলো কিভাবে ফিরিয়ে আনতে পারো? তার জন্য কি কি করতে হবে তোমাকে? যদি সেটাকে ফিরিয়ে আনতে পারো, তোমার আবার ভালো লাগবে। তাহলে চেষ্টা করবো আমরা সেই জিনিসটাকে আবার ফিরিয়ে আনার। এই ফিরিয়ে আনার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যে লিস্টটা আমি বানালাম, আনন্দের যে লিস্ট, সেটাকে সবসময় চোখের সামনে রাখতে হবে। হতে পারে তোমার আয়নায়, বা হতে পারে তোমার খাতায়, বা হতে পারে তোমার ওয়ালপেপারে, যে কোনো জায়গায়। প্রত্যেক দিন যখন তুমি দেখছো এটা, তখন তোমার মাথায় থাকবে যে এটাকে আমাকে খুঁজে বার করতে হবে, এর সলিউশনটা। যখন কোনো প্রবলেম প্রত্যেক দিন আমরা চোখের সামনে দেখি না, তখন তার সলিউশন খুঁজে পাওয়ার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। যতক্ষণ না দেখবো সেটাকে আমরা মাথায় রাখবো না বা খেয়ালই করবো না। চেষ্টা করে দেখো, আর 21 দিন এটাকে প্র্যাকটিস করো, 21 ডেজ। কেন আমরা প্রত্যেকে জানি 21 ডেজ যদি চেষ্টা করি, যে কোনো জিনিস হ্যাবিটে পরিণত হয়ে যায়। একবার চেষ্টা করেই দেখো, এটা আমার কিন্তু বেশ কাজের লেগেছে, বা আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট লেগেছে। কারণ আমি যা যা জিনিস তোমাদের বললাম, সবগুলো জিনিসই কিন্তু আমি নিজে থেকে প্র্যাকটিস করেছি, তারপরেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাল লাগে না, একদম শেষ পার্টে চলে এলাম। তাহলে এবার ভাল লাগে নাকে বুড়ো আঙুল দেখিয়ে আবার নতুন উদ্যমে আমাদের জীবনকে শুরু করা যাক। যে কাজগুলো আমাদের জীবনে ভালো ফলাফল নিয়ে আসে, বা যেই কাজগুলো করলে আমাদের ভাল লাগে, সেগুলো খুব মনোযোগ দিয়ে বারবার দিনের পর দিন করতে থাকি। একটা সময় সেটা সুফল কিন্তু দেবেই, বা আসবেই বলতে পারো। সুফলটা প্রথমে পাবে তুমি, তারপর তোমার আশেপাশের মানুষ। আমরা তো জানি আশেপাশের মানুষ নিয়েই হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ। তাই শেষ পর্যন্ত আশেপাশের বা আমাদের চারপাশের পরিবেশটাই পাল্টে যাবে। কি খুব অবাক করার মতো বিষয় না? তাই নয় হোক, তাহলে শুরু করে দাও একবার নতুন উদ্যমে। আর দেখো, আর রেজাল্ট আমাকে জানিও, আর কমেন্টসে জানিও জিনিসটা ভাল লাগলো কিনা, বা এই সিরিজটা ভাল লাগলো কিনা। যদি সিরিজের এই প্রথম গল্পটা ভালো লেগে থাকে বা গপ্পটা ভালো লেগে থাকে, আমায় কমেন্টে জানিও। তাহলে আমি চেষ্টা করবো এরকম ধরনের আরও গপ্প তোমাদের কাছে নিয়ে আসার। প্রত্যেক সপ্তাহে এরকম ধরনের গপ্প তোমাদের কাছে কিন্তু পৌঁছাতেই থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট উইকে ঠিক এই সময়। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্তই। রাধে রাধে।